সবথেকে বড় খবরে নজর রাখবো। এসআইআর এ বড় সড় জয় নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে ধোপে টিকলো না বিরোধীদের আপত্তি। দেশ জুড়ে চলবে এসআইআর। রায় সুপ্রিম কোর্টের। আজ সকাল থেকে আমরা বারবার যে বিষয় বলছিলাম, আজ সুপ্রিম রায় প্রত্যেকের নজর রয়েছে যে ঠিক কি বলা হয়। 10:30টার পর এই রায় বেরোনোর কথা ছিল, সেই মতোই বড় সড় জয় নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে ধোপে টিকলো না বিরোধীদের আপত্তি। দেশ জুড়ে চলবে এসআইআর, এমনটাই রায় সুপ্রিম কোর্টের। যেমন ভাবে আমরা জানি যে ভোটের আগে ভোট ছিল যে সমস্ত রাজ্যে, সেখানে সেখানে এসআইআর হয়েছে এবং পরবর্তীতে এক এক করে সমস্ত রাজ্যেই এসআইআর করার কথা। কিন্তু ইতিমধ্যে বিরোধীদের তরফে যে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, যেখানে বেশ কিছু তথ্য যাচাই নিয়ে প্রশ্ন উঠেছিল, সেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো কোনো রকম ভাবে এসআইআর আটকাচ্ছে না। দেশ জুড়ে যেমন এসআইআর চলছিল সেই এসআইআর চলবে। রায় দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের সব থেকে বড় খবরে নজর রেখেছি আমরা, বড় সড় জয় নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের রায় ঠিক কি কি বলা হয়েছে আমরা শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি থেকে আগে জানবো। শ্রাবন্তী, দেখো, চারটি বিষয় বিবেচনা করেছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে এসআইআর পরিচালনা করার ক্ষমতা রয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট মনে করছে যে হ্যাঁ, নির্বাচন কমিশন এসআইআর পরিচালনা করার ক্ষমতা রয়েছে। একই সঙ্গে কমিশন বৈধ উদ্দেশ্য নিয়ে এসআইআর করেছে এবং কমিশনের দেওয়া পদক্ষেপগুলো আইন মোতাবেক ছিল কিনা, দেশ জুড়ে এই প্রশ্ন বিভিন্ন সময় এসেছে এবং সেই হিসেবে সেই বিষয়গুলিকেই আলাদা করে রায়ে উল্লেখ করা হয়েছে। এসআইআর জন আইন কিনা, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট কিনা, সে বিষয়ে কমিশন সে বিষয়ে সুপ্রিম কোর্ট মনে করছে যে কমিশন এসআইআর এটা জনগণের উদ্দেশ্য, জনগণের ভালো উদ্দেশ্য নিয়েই তারা করেছে এবং সাংবিধানিক দায়িত্ব ও আইন প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন তথ্য যাচাই করতে পারে কিনা, এই সমস্ত বিষয়ের উপরেই এসআইআর জাজমেন্টটা নির্দিষ্ট চলেছিল। সেখানে আজকের স্পষ্ট করে জানানো হয়েছে যে এসআইআর যেমন চলছিল ঠিক তেমনই চলবে, অর্থাৎ এর পরবর্তী সময়েও যেরকম ভাবে দেশ জুড়ে এসআইআর বিভিন্ন সময় চলেছে সেটা আদতে চলতে পারে কিনা, আজকের মূল যে মামলা ছিল সেই মূল মামলার ক্ষেত্রে এটা জানিয়ে দেওয়া হয়েছে। এসআইআর পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন আইনসিদ্ধ ক্ষমতার বাইরে কাজ করেছে এই কথা বলা যায় না, এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির কোর্টের। একই সঙ্গে যে প্রক্রিয়া না মেনে এসআইআর পরিচালনা হয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে, বিজেপি বিরোধী দলগুলির পক্ষ থেকে, বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখেছি বারবার এই অভিযোগ তোলা হয়েছে, সেটা সম্পূর্ণরূপেই খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এই প্রক্রিয়াকে আলট্রা ভাইরাস বলা যায় না। আলট্রা ভাইরাস অর্থাৎ আইন বহির্ভূত যে অভিযোগ করা হয়েছিল সেটা একেবারেই বলা যায় না, এটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যে মূল বিষয়গুলোর উপরে বারবার আজকে প্রশ্ন উঠে আসছিল, যে বারবার আমরা দেখেছি যে বাংলা এবং বিহারের ক্ষেত্রে এই প্রশ্ন উঠেছিল সব থেকে বেশি করে, দেশ জুড়েও প্রশ্ন উঠেছিল। আজকে সমস্ত কিছুকেই আলাদা করে দিয়ে সুপ্রিম কোর্ট জানালো যে কমিশন এটা করতে পারে। এসআইআর পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন আইনসিদ্ধ ক্ষমতার বাইরে কাজ করেছে সেটা বলা যায় না। এসআইআর প্রসেসের যে সাফিসিয়েন্ট রয়েছে সেফগার্ড, সেটা যথেষ্টটাই ব্যবহার করা রয়েছে, কমিশন সেটা ব্যবহার করেই কাজ করেছে। সেই হিসেবে এটা আইন বহির্ভূত একেবারেই বলা যায় না। নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ, তবে অনেকেই এই কথাটা বলবেন যে নির্বাচন দেশ জুড়ে যে বিধানসভার 5টি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময়ে যদি এই রায় হতো তাহলে একাধিক প্রশ্ন উঠতে পারত এবং যেরকম ভাবে বাংলার ক্ষেত্রে স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসআইআর এর বিরুদ্ধে সওয়াল করেছিলেন, আজকে সেই সমস্ত কিছুকে আলাদা করে দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল এসআইআর সঠিকভাবেই হয়েছে এবং যে দেশ জুড়ে যে এসআইআর যে কাজ সেটা চলতে কোনো বাধা নেই। আচ্ছা, যদি একটু ফিরে দেখি, মানে বিরোধীদের ঠিক আপত্তির জায়গা কোন কোন ছিল, কি কারণে তাদের এই মামলা ছিল? দেখো, প্রথমে যখন এসআইআর হচ্ছিল সেই সময় বিরোধীদের মূল বক্তব্য ছিল যে কোথাও গিয়ে এসআইআর যেরকম ভাবে হয়েছিল 10 বছর আগে, সেখানে এরকম ভাবে কিন্তু নথিপত্র চাওয়া হয়নি। দুই হচ্ছে এসআইআর যখন হচ্ছে তখন একাধিক ভাবে যেরকম ভাবে ইআরও মারফত
যে গোটা কাজটি হয়েছে, বিএলওদের এরকম ভাবে কাজটি করানো হয়েছে, এইটা কোথাও গিয়ে আইন একদম একদম বহির্ভূত শ্রাবন্তী, হচ্ছে। তোমায় অনেক ধন্যবাদ। অবশ্যই সুপ্রিম কোর্টের এই রায় নজর ছিল আমাদের। এর মধ্যে আরো একটা বড় খবরে নজর রাখবো। বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহার বাড়িতে টাকার পাহাড়। জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে 27 লক্ষ টাকা। হাবড়ার মচনদপুরে অজিত সাহার বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয়েছে কার্তুজও। পুলিশি তল্লাশিতে মিলল 500-র বেশি কার্তুজ। হুমকি, মারধর, তোলাবাজির অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। কেন বিপুল পরিমাণ কার্তুজ বাড়িতে রেখেছিলেন? জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতার ভূমিকায় বাড়ছে রহস্য। তার মতন বড় ক্রিমিনাল পলিটিশিয়ান আমার মনে হয় না এই উত্তর 24 পরগনায় আর কেউ আছে। দীর্ঘদিন নিজের প্রভাব খাটিয়ে সাধারণ যে ব্যবসায়ীরা আছে তাদের থেকে তোলা, সোনার দোকান নিয়ে নেওয়া, জোর করে জমি দখল করে নেওয়া, আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতে অজিত শাহ আজকে এত বড় মাফিয়া হয়ে গেছে। আর আপনারা কান পাতলেই শুনতে পারবেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের ম্যাক্সিমাম যে কালোবাজারি করা, মানুষকে ধমকানো, চমকানো, মেরে মুখ বন্ধ করানো, টাকা তোলা, এইসব করা অজিত শাহর কাজ ছিল। তাই যেরকম গুরুও চলে গেছে, শিষ্যও চলে গেছে। রাজ্যে পালাবদল হতেই খুলল সন্দেশখালী ফাইলস। 3 বিজেপি কর্মী খুনে সিবিআই এর হাতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ 10 জন। শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ মোট 10 জন গ্রেফতার। 2019 সালে সন্দেশখালীতে খুন হন প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডল। 7 বছর পর অবশেষে 3 বিজেপি কর্মী খুনে গ্রেফতার। বদলের বাংলায় তারা বিচার পাবেন, অপরাধীদের শাস্তি হবে, আশা নিহতদের পরিবারের। আজ থেকে বছর 3 দিন আগে একটা জঘন্য খুনের একটা ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজনের ডেড বডি পাওয়া যায় এবং একজন নিখোঁজ থাকে। সেই মোকদ্দমায় সিবিআই কাদের মোল্লা সহ 10 জনকে অ্যারেস্ট করে। তাদের নাম হচ্ছে আব্দুল কাদের মোল্লা, তপন মণ্ডল, রবীন মণ্ডল, আজিজুর রহমান মোল্লা, মাজেদ শেখ, সুশীল খরবিন, কুতুবুদ্দিন শেখ, বিমান সর্দার, মতিন শেখ। পুলিশ শূন্য অনুব্রত মণ্ডলের বাড়ি তুলে নেওয়া হলো পুলিশি নিরাপত্তা। মঙ্গলবার রাত থেকেই মোতায়েন থাকা রাজ্য পুলিশের সমস্ত নিরাপত্তা প্রত্যাহার। গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে না থেকেও এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অনুব্রত। এবার থেকে অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবেন একজন নিরাপত্তারক্ষী। কাজল শেখের সঙ্গে থাকবেন 3 নিরাপত্তারক্ষী। প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে থাকবেন 2 জন নিরাপত্তারক্ষী। এছাড়া বীরভূমের আর কোনো তৃণমূল নেতা কোনো সরকারি নিরাপত্তা পাবেন না। অনুব্রত মণ্ডল দাপুটে নেতা, বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের তার কথাতে একসময় বাঘে গরুতে জল খেত। পুলিশের নিরাপত্তায় মোড়া থাকতো অনুব্রত মণ্ডল। যেখানে যেতেন কনভয়, একের পর এক পুলিশের গাড়ি বের হতো তার সাথে সাথে। আর এখন ছবিটা দেখাবার চেষ্টা করব, অনুব্রত মণ্ডলের বাড়ির ভেতরের ছবিটা দেখাবার চেষ্টা করব। গতকাল রাতে অনুব্রত মণ্ডলের সমস্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। শুধুমাত্র একজন দেহরক্ষী অনুব্রত মণ্ডলের সাথে থাকবেন বা তার বাড়িতে থাকবেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যে দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, তাকে ওয়াই+ ক্যাটাগরি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে। সরকারের পালাবদল হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনেছিলাম যে কোনো তৃণমূলের নেতা বা প্রাক্তন মন্ত্রী তাদেরকে এই ধরনের নিরাপত্তা দেওয়া হবে না, তা আস্তে আস্তে প্রত্যাহার করা হবে। বাড়ির সামনের ছবিটা দেখাবার চেষ্টা করবো, সেটাও কিন্তু একেবারে ফাঁকা। এখানে নিরাপত্তারক্ষীদের গাড়ি লেগে থাকতো, সাধারণ মানুষ তারা ভিড় জমাতেন। কিন্তু এই মুহূর্তে অনুব্রত মণ্ডল বাড়িতে থাকলেও তার বাড়ির সামনে না নিরাপত্তার গাড়ি রয়েছে, নাকি সাধারণ মানুষ বা তৃণমূলের কর্মীরা রয়েছেন। তিনি একমাত্র বাড়িতে রয়েছেন। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে বিগত দিনে ওনারা রাজ্য সরকারের ছিলেন এবং রাজ্য সরকারের আমি যতটুকু শুনেছি কোনো SRDA বা কোনো একটা দপ্তরের চেয়ারম্যান হিসাবে ছিলেন। তো আজকে তো তৃণমূল সরকার চলে যে গেছে, প্রায় 4 তারিখে নির্বাচন বিধি শেষ হয়েছে, রেজাল্ট হয়েছে, তার অনেক দিনই হয়ে গেল। এটা তো স্বাভাবিক নিয়মেই হয়েছে। বাজে লোক, একদম বাজে লোক, না কোনো দরকার নেই। নিরাপত্তা রাখলে আরো ক্ষতি হয়ে যাবে। ওরে বাবারে, হুমকি
সব সমিতি গাঁজার কেস, আর এই 5 লাখ টাকা দাও না গাঁজার কেস ভরে দেবো। আমাকে মারধর করলো এই 21 সালে, ঘর বন্ধ করে দিল, ঘর বন্ধ করে দিয়ে আমাকে বের করে দিল ঘর থেকে। তারপরে আমাকে অন্য জায়গায় বাড়িতে থাকতে হলো। তারপর দিন বেলা 12টা পর্যন্ত আমি পায়ে হাতে পড়লাম, তোমাকে চাবিয়ে দে, আমার টিকিট ভরা আছে, আমার টিকিট বিক্রি হবে না। পায়ে হাতে পড়লাম।